सुख करता दुख हरता वार्ता विघ्नाची नुरवे पुरवे प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर ओटी शेंदुराची कंठे झळके माळ मुक्ता फळाची जय देव जय देव. बदनं घोरं मुक्तकेशिं चतुर्भुजं कालीकं दक्षिणं दिव्यं मुण्डमाला विभूषितं शुद्धशिरखड्गो अमार्धोर्धकरं भुजम् अभयं चैव दक्षिणार्धोर्धपानिकं महामेघप्रभं श्यमं तथा चैव दिगम्बरीं कण्ठाभशक्तमण्डाली गलदुरुधिरचर्चितं कर्णावतंग शतानीतो सबजुग्म भयानकं घोरदंष्टंकरालयं पिनोन्नतो पयोधरं सवानंकर संघात्यै कृतकाञ्चीं हसन्मुखीं श्रीकत्तय गलद्रक्तधारा विस्फुरिताननं घोररावं महारौद्रीं शशानलयवासिनीं बलार्कमण्डलकारो लोचनोत्रीतान्वितं दन्तुरं दक्षिणावेपि मुक्तलम्बिकचर्चवां शवरूप महादेव हृदयोपरि संस्थितं शिवार्भिघोरौ रवाभिश्च चतुर्दिक् समन्वितं महाकालेन च समं विपरीतो रथातुरं सूक्ष्मप्रसन्नवदनं शिराननो सरोरुहम् एवं संचिन्तयति कालिं धर्मकमार्थसिद्धिदम् ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते. ॐ शरणागत दिनार्थ परित्राणपरायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमोस्तुते. ॐ सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमयी नारायणी नमोस्तुते. नमस्कार. परम पुरुष যুগাবতার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের পাদপদ্মে প্রণাম জানিয়ে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের আশীর্বাদ মাথায় নিয়ে পরমা প্রকৃতি শারদা মায়ের রাতুল চরণে ভক্তি বিনম্র প্রণাম জানিয়ে মা সরস্বতী, দেবাদিদেব মহাদেব, মা দুর্গা, মা তারা ও ৩৩ কোটি দেব দেবীর চরণ বন্দনা করে উপস্থিত সুধী যাত্রা মোদী দর্শক মণ্ডলীকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এবং তাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে শুরু করতে চলেছি নড়রা শিব শক্তি অপেরার পঞ্চম নিবেদন রক্ত দিয়ে মায়ের পূজা। নাট্য রচনা জনপ্রিয় পালাকার কানন কুমার মাইতি, নাট্য নির্দেশনা অসীমানন্দ হাজরা, প্রধান উপদেষ্টা ও দৃশ্য পরিকল্পনায় করুণাময় পরামানিক ও তপন রায়, প্রযোজনা নড়রা সর্ব ষোলোয়ানা, পরিবেশনায় শিব শক্তি অপেরা, পরিচালনায় আমরা সবাই, দল ম্যানেজার শ্রীরাম মাহাতো, সাজসজ্জায় মা দুর্গা ড্রেস হাউস রানীগঞ্জ, আবহ ও যন্ত্র সঙ্গীত মিস্টার পল্টু। শুরু করতে চলেছি কানন কুমার মাইতি রচিত
অসীমানন্দ হাজরা নির্দেশিত নটরাজ সর্ব 16 আনা দ্বারা প্রযোজিত শিব শক্তি অপেরা দ্বারা পরিবেশিত 1432 বঙ্গাব্দের এক লোমহর্ষক অশ্রু সজল বেদনা বিধুর রহস্য ঘন রোমাঞ্চকর এক ভিন্ন স্বাদের সম্পূর্ণ বাস্তবধর্মী সামাজিক যাত্রাপালা। মাগো, জন্ম নিয়ে তোমার কোলে নয়ন মেলে দেখি মাতৃময় এ ধরণীতে আর সকলই ফাঁকি। নিঃস্ব রিক্ত আমি, আমার কাজ পূজার উপকরণ খোঁজা। তাই আজ রাতে হবে শয়তানের রক্ত দিয়ে মায়ের পূজা, রক্ত দিয়ে মায়ের পূজা। মা গো, আমি পারবো না মা, আমি পারবো না। পারবো না বলে কোনো শব্দ আমার অভিধানে নেই প্রতীক, পারতে তোকে হবেই। কিন্তু কথার মাঝে হাজারটা কিন্তু, যদি অথবা কারা বলে জানিস, যারা ভীরু কাপুরুষ। কিন্তু আমি তো তোকে সেভাবে গড়ে তুলিনি প্রতীক। তা আমি জানি মা, তা আমি জানি। হাজারো দুঃখ কষ্ট সহ্য করি তুমি আমাকে বুকে রক্ত দিয়ে গড়ে তুলেছো। ভালো ছেলে নামক লেভেল সাটা কাঠের পুতুল হওয়ার জন্য নয়, এই কঠিন বাস্তবের মাটিতে পা রেখে জীবন সংগ্রামের সঙ্গে লড়াই করার জন্য। সেটাই চাই মা, আমিও তো সেটাই চাই। তাই তো উচ্চ শিক্ষিত হয়েই। না না না, অত ভালো ছেলে তোকে হতে হবে না প্রতীক, অত ভালো ছেলে তোকে হতে হবে না। কিন্তু মা, এই পৃথিবীর প্রত্যেক মাই তো চায় তার সন্তান উচ্চ শিক্ষিত হয়েই ভালো ছেলে হোক, তাই না? কিন্তু প্রতীক, ভালো ছেলে তুই কি ভালো করবি, কার ভালো করবি বলতে পারিস? কেন মা, তোমার আমার দেশ ও দশের? প্রতীক, প্রতীক, বর্তমান সমাজ ব্যবস্থা দিকে তাকিয়ে দেখ। তোর মতো শিক্ষিত উচ্চলেবেশী ছেলে দলরা ডাক্তার হয়ে হসপিটালের ওষুধ বাইরে বিক্রি করে লোককে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। মাস্টার হয়ে স্কুলকে ভাঙিয়ে দিয়ে বাড়িতে বসে টিউশনি করে পয়সা রোজগার করছে। আর পুলিশ, আর পুলিশ, আর পুলিশ খুনিকে না ধরে যে খুন হয়েছে তার নামে ঘুষ খেয়ে থানায় ডায়েরি লিখছে। এই তো ভালো ছেলে হওয়ার নমুনা। এই সমাজে সকল শিক্ষিত ছেলেই বেঈমান বিশ্বাসঘাতক নয় মা, তার তো ব্যতিক্রম আছে। তুমি কি আমাকে সেই ব্যতিক্রম ভাবতে পারছো না মা? আর পাচ্ছি বলে তোর উপরে দিতে যায় এক মহান কাজের দায়িত্ব। কাজের দায়িত্ব? হ্যাঁ, যে কাজের দায়িত্ব পালন করতে হলে তোকে আমি চরিত্রহীন লম্পট সাজতে হবে, এমনকি মানুষও খুন করতে হবে। তাহলে তুমি ছোট থেকে আমাকে সেভাবে গড়ে তুললে কেন মা? কেন তুমি পরের বাড়িতে ঝিগিরি করে আমাকে লেখাপড়া শেখালে? কেন তুমি আমার ভালোর জন্য তোমার দু চোখে অশ্রু ঝরালে? তুমি বলো মা। নিজের হাতেই মুছে ফেলবো পতু, কিন্তু আমার দু চোখে যে জ্বলছে প্রতিহিংসার আগুন, সেই আগুনে বাড়ি শিলচর করে তোকে প্রতীক, তোকে। কিন্তু কার উপর, কিসের জন্য তোমার প্রতিহিংসা? বলবো বাবা, বলবো একদিন তোকে আমি সবই বলবো বাবা, কিন্তু আজ নয়। কিন্তু আজই নয় মা। কেন কেন আজই তুমি বলবে না? কেন তুমি নীরব হয়ে থাকবে? বুকের মধ্যে আমার প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়ে কেন তুমি নীরব নিথর হয়ে থাকবে? কে সেই নরকীয় শয়তান যার জন্য আমার জননীর দু চোখে ভরা জল? প্রতীক, জানি মা, জানি, আমি সবই জানি। নিজের মনকে হাজারো প্রশ্ন করে আমি কোনো উত্তর খুঁজে পাইনি, কিন্তু আজ তোমাকে বলতেই হবে। কি হয়েছে, কি ঘটনা ঘটেছিল যার জন্য আমার স্বর্গাদপি গরিয়সী জননীর দু চোখ ভরা জল? প্রতীক, মাগো, আমাকে আর উৎকণ্ঠার মধ্যে রেখো না মা। আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি, বলো মা, বলো সেই শয়তানের নাম কি? তবে আয়, সেই শয়তানের নাম শুনবি। সেই শয়তানের নাম হলো রুদ্র প্রতাপ সেন শর্মা। বন্ধ করো, পৃথিবীটা ঘুরছে তো। বাতাস, তুমি তোমার গতি বন্ধ করে দাও। সূর্য, তুমি অগ্নি বৃষ্টি করে এই কুৎসিত নোংরা পৃথিবীটাকে ধ্বংস করে দাও, যেখানে রক্ষক ভক্ষক হয়ে মানুষের সুখ শান্তি গ্রাস করে। তুই শান্ত বাবা, তুই শান্ত। এতদিন তো আমি শান্তই ছিলাম মা, এতদিন তো আমি শান্তই ছিলাম। এবার এসেছে প্রতিশোধ নেওয়ার পালা।
তুমি বলো মা, বলো ওই শয়তানটার কীর্তিকলাপ। শোন বাবা, শোন। তোকেই তো নিতে হবে, বলবো তোকে আমি একদিন সবই বলবো, কারণ তোকেই তো নিতে হবে তোর বাবা দাদার খুনের আর মায়ের অসম্মানের চরম প্রতিশোধ। শোন, আজ থেকে 20 বছর আগে তোর বাবা তাদের স্কুলে নিচ্ছিলেন ইতিহাসের ক্লাস। ইতিহাসের ক্লাসে আজ আমি তোমাদের পড়াবো মুঘল সাম্রাজ্যের পতনের কারণ। কিন্তু ও কি, ওখানে ধোঁয়া উঠছে কেন? তবে কি তোমাদের মধ্যে কেউ সিগারেট খাচ্ছে? কে কে তুমি? এখানে এসো, এসো বলছি। ছাড়ের মতো চিৎকার করছেন কেন? ছি বিশান ছি, এই বয়সে সিগারেট খেয়ে স্কুলে অভদ্র আচরণ করে তুমি তোমার বাবার নামে কলঙ্ক লেপন করছো। বেশি জন নেবার চেষ্টা করবেন না। আমি কি করব আর না করব সেটা আমাকে ভাবতে দেন। তোমার বাবা এই স্কুলের সেক্রেটারি, তার অর্থ এই নয় যে তুমি যা খুশি তাই করতে। হ্যাঁ পারি, আর পারি বলেই বলছি আমার চলার পথ সম্পর্কে আমি যথেষ্ট সচেতন। আপনি বরং আপনার চলার পথটা দেখুন মাস্টার মশাই। বিশাল, আবার চলার পথে বাধা দিলে আমার বাবার অঙ্গুলি হেলো নেই, ওই আপনার সাধের মাস্টারটাও চলে যাবে। তখন কিন্তু আপনার ওই ভিক্ষা করা ছাড়া আর কোন উপায় থাকবে না। তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। মনে রাখো, আমি এই স্কুলের প্রধান শিক্ষক। আমি ইচ্ছে করলে কিছুই করতে পারবে না, কারণ আপনার দৌড় আমি জানি। কি বলতে চাও তুমি? জলের মতো সোজা। আমার বাবার দয়া যতদিন ওই আপনার মাস্টারটা আছে ততদিন আপনি প্রধান শিক্ষক মাস্টার মশাই। কিন্তু চাকরিটা চলে গেলে পথের গাড়ি কুত্তাও আর আপনার মধ্যে কোনো তফাৎ থাকবে না। রঘু, চাবুকটা দিয়ে যা তো, আজ একে উচিত শিক্ষা দেব। ও মাস্টার, খানা আমাকে নয় সালা মাস্টার, তোকে দেব তোকে। ওই প্রাণ পাখিটা উড়িয়ে দিই। আমাকেও ভয় দেখিয়ে কোনো লাভ হবে না বিশাল। আমি তোমার বাবার খাস তালুকের প্রজা নয়, আর তোমাদের ভাগ চাষিও নয়। তাই নাকি? তোমার পিস্তলের মুখোমুখি দাঁড়িয়েও আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, এই স্কুল থেকে তোমার নাম কেটে দিয়ে তোমাকে আমি তাড়িয়ে দিলাম। আমি সিগারেট খাচ্ছি বলে, স্কুলের শৃঙ্খলা নষ্ট করছি বলে? তাহলে মাস্টার যে চোর নিব সজ্ঞান হয়ে পড়ে আছে, তার কি হবে মাস্টার? তার মানে এই স্কুলে কিছু ভালো ছেলের সঙ্গে সে একটু ইন্টু মিন্টু করছিল, তাই তারা তাকে ছাদে নিয়ে গিয়ে। তাহলে কি হবে শালা দর্শরে ধ্বজাধারী মাস্টার মশাই? তাহলে তুমি ওই অপকর্মের নায়ক। তোমাকে আমি ছাড়বো না বিশাল। তোমাকে আজ আমি এমন শাস্তি দেব যা দেখে আজকের সমাজের তোমার মতো বিপদগামী ছাত্র সমাজ আতঙ্কে শিউরে উঠবে। স্কুলে ছুটির ঘন্টা বাজিয়ে দে। খাবো না, খাবো না, খাবো না, আমি কিছুতেই খাবো না। হ্যাঁ, ও কথা বলতে নেই খোকা বাবু। হ্যাঁ, দুধটা খেয়ে নাও। হ্যাঁ, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। হোক ড্যাডি, তবু আমি কিছুতেই খাবো না। মা আমাকে বকলো কেন? হ্যাঁ, মা কি কাউকে বকে খোকা বাবু? তুমি দুষ্টুমি করেছিলে তাই। ও, তুমিও তাহলে মায়ের দলে?
বুঝছো খোকা বাবু? হে, আমি কখন কি মায়ের দলে হতে পারি? তোমাকে আমি গল্প বলি, হে তোমার সঙ্গে খেলা করি, আর তোমাকে কাঁধে নিয়ে না আমি বেড়াতে যাই। তাহলে মা এলে তুমি তাকে বকে দেবে? হ্যাঁ, নিশ্চয় বকে দিব। তুমি দেখো না, এই তোমার মা এলে এমন বকুনি দেব না। কি মজা, কি মজা, কি মজা! সত্যি তুমি বকুনি দেবে তো? হ্যাঁ, তবে কি আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ, নাও, দুধটা খেয়ে নাও। দাও। তাড়াতাড়ি দুধটা খেয়ে স্কুলে চলে যাও শোনা, স্কুলে দেরি হচ্ছে। হোক, এই তাতে তোমার কি? তোমার এত বড় সাহস! এই তুমি আমার এই খোকা বাবুকে বকাবকি করো? তাহলে আমরা এই দুজনে স্কুলে যাব না। তাই নাকি? তাহলে আমাকে কি করতে হবে শুনি? এই যেমন বকেছ এই তেমনি খোকা বাবুকে আদর করে নাও। ওরে দুষ্টু ছেলে। তাহলে আমাদের এই দুজনের রাগ পড়ে যাবে, আর দুজনে আমরা স্কুলে চলে যাব। ওরে দুষ্টু ছেলে, মায়ের উপরে রাগ করা হচ্ছে না বাবা, না, মায়ের উপরে রাগ করা। এসো, আমি তোমাকে খুব আদর করে দিই, খুব আদর। হাজার তারায় আলোয় ভরা চোখের তারা তো স্বপ্ন দিয়ে সাজাই তোকে, কান্না দিয়ে হাজার তারায় আলোয় ভরা চোখের তারা স্বপ্ন দিয়ে সাজাই তোকে, কান্না দিয়ে কান্না দিয়ে কান্না দিয়ে যাও শোনা, যাও তাড়াতাড়ি স্কুলে চলে যাও। চলো দাদুরা। মানুষটা মানুষটা সেই কাল সকালে স্কুলে গেছে, আজ এতটা বেলা হলো এখনো পর্যন্ত এলো না। কোনোদিন তেমন হয় না, সাধুদাকে চারিদিকে খবর আনতে পাঠালাম, কেউ কোনো খবর দিতে পারলো না। তাহলে মানুষটা গেল কোথায়? কি হলো মানুষটা গেল কোথায়? তাও হারিয়ে যায়নি প্রতিমা, তবে হয়তো এবার যেতে হবে। তোমার কি হয়েছে? তোমাকে এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? কাল থেকে তুমি ছিলে কোথায়? হাসপাতালে হাসপাতালে? কার কি হয়েছে যার জন্য তোমাকে হাসপাতালে যেতে হলো? একদল ছাত্রের ধর্ষণে একটি ছাত্রী মৃতপ্রায়। চিকিৎসার জন্য কি বলছো তুমি পাগলের মতো? পাগল এখনো হয়নি প্রতিমা, তবে হওয়া উচিত ছিল। কাল থেকে এই বুকের মাঝে আমি যে ঝড়ঝঞ্ঝা বয়ে বেড়াচ্ছি, তা থেকে অব্যাহতি দিতে আমি এসে গেছি মাস্টার মশাই। কি আপনি এখানে? নমস্কার মাস্টার মশাই। এতে আর চমকে ওঠার কি আছে? কলিকাল, আরে কালটা তো ভালো নয়, তা কালটা ভালো না হলেও আমি কিন্তু আপনার ভালোর জন্যই এসেছি মাস্টার। তার মানে গতকাল আপনি আমার ছেলে অর্থাৎ এই কলিকালের ছেলের উপর ছেলের গায়ে হাত তুলে খুব ভালো কাজ করেননি মাস্টার। কারণ বলা তো যায় না কখন কি ঘটে যায়। কি বলতে চান আপনি? তেমন কিছু নয় মাস্টার। যে নির্দোষ ছেলেটার গায়ে আপনি হাত তুলেছেন, সে যদি আপনার পা দুটো কেটে ওই হাতে ধরিয়ে দেয়, সামলাতে আমার তো মশাই ক্ষমতায় কুলোবে না। কিন্তু আপনি কি জানেন আপনার ছেলে ও তার এক বন্ধু বান্ধব মিলে একটা স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে? ওই মেয়েটি এখন হাসপাতালে ভর্তি আছে, তো শীঘ্রই ভালো হয়ে যাবে। তার জন্য আপনি আমার ছেলেকে চরিত্রহীনতা, লাম্পট্য ও অসংখ্য কুকাজের শাস্তি হিসেবে আমি তাকে স্কুল থেকে তাড়িয়ে বেশ করেছেন, বেশ করেছেন, আরে খুব ভালো করেছেন। আমিও এটাই চাইছিলাম মাস্টার।
কিন্তু মাস্টার মশাই ওই নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে আপনাকে বুঝি আর বাঁচানো গেল না। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? আপনি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছেন? ও বৌদি, আপনি বলুন না, মাস্টার দেখে কি আমি ভয় দেখাচ্ছি? উনি এখন ক্লান্ত, আপনি এখন আসুন। আপনার যদি কিছু বলার থাকে আপনি পরে বলবেন, এখন আসুন আপনি। আসবো মানে? আমার কথা তো এখন শুরুই করিনি। বেশ, বলুন। আমি আপনাকে বেশি কথা বলে বিব্রত করতে চাই না মাস্টার। আমার কথা মাত্র দুটি। এক, আপনি এখনই থানায় গিয়ে আমার ছেলের নামে ডায়েরিটা তুলে নেবেন। আর দুই, আমার ছেলে স্কুলে ছিল আর স্কুলে আছে, আমার উত্তর একটাই, অসম্ভব। চরিত্রহীন, লম্পট, ধর্ষণ। বাহ বাহ মাস্টার মশাই, বেশ মিষ্টি কথা তো। আরে মশাই, ধর্ষণ যদি এদেশের অপরাধ হতো তাহলে হাজার হাজার ধর্ষণকারী এদেশের এই মহান দেশের মন্ত্রী হতে পারতো না? রুদ্র প্রতাপ বাবু, ইয়েস, এদেশের গরিব বেকার ধর্ষণকারীর শাস্তি হলো ফাঁসি। আর কিন্তু আমার মতোই প্রভাবশালী ছেলের ক্ষেত্রে সেটা কোনো অপরাধই নয়। তাই তো আমি ভেবেছি আমার ছেলে বড় হলে ওকে আমি এদেশের ধর্ষণ মন্ত্রী। একটা গরিব অসহায় মেয়ের সম্মানের দাম আমি নিশ্চয়ই দেবো মাস্টার। এই নিন, এতে 5,000 টাকা আছে। নিশ্চয় তাতে একটা গরিব মেয়ের সম্মান আপনি 5,000 টাকা দিয়ে কিনতে চান? আপনি কি মানুষ? আমি দেবতা, আর ওই জন্যই তো 5,000 টাকা দিচ্ছি। আপনি কি জানেন এদেশের অসংখ্য মেয়েকে ওই পেটের জ্বালাই মাত্র 500 টাকার বিনিময়ে সম্মান বিক্রি করতে হয়? কলিকাল, ওরে কলটা তো ভালো নয়। তাই বলছিলাম মাস্টার, আপনার সব প্রশ্নের উত্তর আমি অনেক আগেই দিয়ে দিয়েছি। তাহলে আমার উত্তরটা কোথায় না দিয়ে কাজের মধ্যেই দিয়ে দিই। ওরে জগা! দাদাকে দিয়ে ভাবের কথা মতো কাজ করাবেন নাকি ওই সুন্দর শাড়িটা খুলে এই থানটা পরবেন? বলুন। আমার গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। রাস্কেল, তুই সতীনের গায়ে হাত দিয়েছিস? তুই কি ভুলে গেছিস সীতার গায়ে হাত দিয়ে রাবণ সবংশে ধ্বংস হয়েছিল? দ্রৌপদীর গায়ে হাত দিয়ে ধ্বংস হয়েছিল ওই কৌরব কুল। সুন্দরী হেলেনের জন্য ধ্বংস হয়েছে ওই ট্রয় নগরী। জ্ঞান থাকলে তো বস এই বৌদির মতো কাটা লাগা ছুরি গিয়ে বিয়ে করে ধ্বজাধারী মাস্টার হয়ে যেত। বলুন স্যার। কলিকাল, আরে কালটা তো ভালো নয় রে। তাই তুই বৌদির ওই গায়ে হাত না দিয়ে তুই বৌদির ওই শাড়িটাই খুলে নে। আমার শাড়ি বৌদির অনেক আছে। কিন্তু সাবধান, ছেড়ে দাও বলছি। এই ছেলেটা শয়তান। ছেড়ে দাও বলছি আমার শাড়িটা। ছেড়ে দাও। আহ, ছেড়ে দে বলছি, ছেড়ে দে বলছি। দাঁড়ান, যা করার আমি এই করছি। জগা, তুই ছোট লোক হয়ে একজন মাস্টারের স্ত্রীকে অসম্মান করছিস। জানোয়ার, ছাড়ি ছেড়ে এখানে আয়। বেশ বলুন স্যার, এবার আমার কাজ। এই মারের চোটে মাস্টারের সব কটা নাকে হারানো। মাস্টার ঘরের কথা মতো কাজ করবেন। মেরো না তুমি, ওকে মেরো না, ওকে ছেড়ে দাও। আমার বুকে ছেড়ে দাও।
তোমার জীবন থাকতে তা কখনো সম্ভব হবে না শয়তান। তাহলে তোমার জীবনটা তো যাবেই, তোমার এই অগ্নিকর্ত প্রাণে বাঁচবে না রে সালা মাস্টার মশাই। যদি অকারণে কিন্তু কোনো লাভ হবে না বৌদি। শুনুন মাস্টার মশাই, আমার শর্ত পূরণ করবেন নাকি এই স্ত্রীকে আপনার অসম্মান হতে দেখবেন? না, ধর্ম কোনোদিন আপনার সহযাত্রী হতে পারে না রুদ্রপ্রতাপ। ভালো চাও তো আমাদের ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দাও। বলি ছেলে নেবে? আরে আমার পতি কি রে? এই নাও, এই নাও, এই নাও তোমাদের পতি। প্রতিভা, প্রতিভা, তুমি যেমন করে পারো প্রতীক্ষা নিয়ে এখান থেকে পালিয়ে যাও, পালিয়ে যাও। তোমাদের কাউকে পালাতে হবে না, ওই তোমাদের সবাইকে আমি ওই উপরে পাঠাবার ব্যবস্থা করেছি। তার আগে বলো তুমি আমার কথা মতো চলবে কিনা? না, ধর্ম কোনদিন ধর্ম কোনোদিন পাপের সহযাত্রী হতে পারে না রুদ্রপ্রতাপ। শোনো মাস্টার, আমার কথা মতো চললে তুমি আগের মতো সসম্মানে বাঁচতে পারবে, অন্যথায় তুমি তো মরবেই। তোমার বংশে ওই বাতি জ্বালাতেও আমি কাউকে রেখে দেব না। আর আপনার এই সুন্দর স্ত্রীকে আমরা ওই কষা মুরগির মাংসের মতন টুকরো টুকরো করে ছিঁড়ে খাবো। খবরদার শয়তান, আর এক পাগলে তোমাদের আমি এই নে তোর মাস্টারের যোগ্য পুরস্কার। এদিকে নয় সুন্দরী, তুমি আমাদের বুকে এসো। প্রতিভা, তুমি যেমন করে পারো প্রতীককে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। পালিয়ে যা, কোকা পালিয়ে যা সাধু চরণ, কোকাকে নিয়ে যেদিকে খুশি পালিয়ে যাও, বাড়িতে রাক্ষস এসেছে, পালিয়ে বস, হে মেয়েকে যে পালিয়ে গেল। জানোয়ারের দল, তাহলে তোরা কি করছিস? জগা যা, যেমন করে পারিস ওই বাচ্চা শোর দুটোকে মেরে ওর মাটাকে তুলে নিয়ে আয়। ওকে বস, এই যোগাগুন্ডার হাত থেকে যেদিন তার শিকার হাতছাড়া হবে সেদিনের কাছে চন্দ্র সূর্য উঠবে না, তাই খতম আমি করব। বস, এ শালা যে একবারে সেটে গেছে বস। তাই নাকি? তাহলে তো একটু কাঁদতে হয় রে, কাঁদতে হয়। কলিকা, ওর গালটা তো ভালো নয়, তাই মাস্টার বুঝে উঠতে পারেনি। যাক যাক, থানায় গিয়ে কেসটা একটু ভালো করে সাজাতে হবে। আরে মাস্টার মশাই খুন বলে কথা তো। এই তুই ততক্ষণে এই মাস্টারের বডিটা ওই শিয়াল লাগার জঙ্গলে ফেলে দিয়ে আয়, যাতে ওই শিয়াল সকলে বডিটা ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে। আর তার বিনিময়ে তুই কি পাবি জানিস? ওই মাস্টারের সুন্দরী পৌর্ণম ওই তাজা মুরগিটা কয়েক পিস কষা মাংস। অনেকদিন থেকে তাজা মালের সঙ্গে ওই ডবকা ছুরির যৌবনের স্বাদ।
ভোগ করবো। সমস্ত থামলে কেন? বলো মা, বলো। তারপর 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 তোকে নিয়ে ছুটতে ছুটতে একটা চলন্ত বাসে উঠলাম। বাসটা দ্রুত বেগে ছুটতে লাগলো। মাঝপথে বাসের কন্ট্রাক্টর ভাড়া চায়, ভাড়া দিতে না পারায় আমাকে নামিয়ে দিল চন্দনপুরে। আর এই চন্দনপুরে পরিচয় হলো এক মহাশয় ব্যক্তির সঙ্গে, যাকে তুই দাদু বলে জানিস খোকা। সেই আমাদের আশ্রয় দিয়েছিল। তাহলে আমার বাবা, দাদা, সাধুদা কোথায়? জানি না, আমি কিচ্ছু জানি না। আমি সেখানে গেলে পাছে তারা আমাকে চিনে ফেলে, সেই ভয়ে আমি তো দাদুকে সেখানে পাঠিয়েছিলাম, কিন্তু কেউ তার কোনো খবর দিতে পারেনি খোকা, কেউ। তাহলে কি আমার বাবা? আমি জানি না খোকা, আমি কিচ্ছু জানি না। 12টা বছর তাদের জন্য অপেক্ষা করে যখন তাদের কোনো খোঁজ খবর পেলাম না, তখন এই সমাজ সংসারের নিয়ম অনুসারে আমি এই বৈধব্য বেশ মেনে নিতে আমি বাধ্য হলাম রে খোকা, আমি বাধ্য হলাম। মোছো, চোখের জল মোছো খোকা, মোছো। তুমি শয়নে, স্বপনে, নিদ্রায়, জাগরণেই তুমি নীরবে চোখের জল ফেলেছো। কোনো কারণ আমি খুঁজে না পেয়ে আমি দূর থেকে তা দেখেছি। তোমারই চোখের জলের পেছনেই এমনি ইতিহাস লুকিয়ে আছে, তা আমি জানতাম না মা, তা আমি জানতাম না। মাগো, তোমার চোখের জলের কারণ অনুসন্ধান করেই আমি যদি তোমার কথার অবাধ্য হয়ে যদি কোনো অবিচার, কোনো অপরাধ করে থাকি মা, তাহলে তুমি আমায় ক্ষমা করো মা। আশীর্বাদ করো মা, তুমি আশীর্বাদ করো। এই সমাজ সংসারের বুকে দাঁড়িয়ে চারস্বরে চিৎকার করে বলতে পারি, ওরে তোরা আমার প্রিয়াকে কেড়েছিস, ভেঙেছিস মোর ঘর বাড়ি, তোদের কথা আমি কি কখনো ভুলিতে পারি? ওরে শয়তানের দল, তোদের কারণে আজ মোর মার চোখে অশ্রু জল। তোদের বুকের রক্তে আমি মুছে দেব আমার মায়ের চোখের জল। মাগো, মা, এবার তুমি সংহারিণী দলুজ দলনী রূপে। ওরে প্রতীক, মা হয়ে আমি তোকে রণক্ষেত্রে নামার আগে, আমি তোর বাবা দাদার প্রচ্ছদ, মায়ের অসম্মানের প্রচ্ছদ নেওয়ার আগে আমি তোর কপালে লিখে দিলাম তোর মায়ের রক্তের বিজয়। এবার তুমি সংহারিণী দনুজ দলনী রূপে তুমি আমাকে প্রেরণা যোগাবে। তোমার সেই মূর্তি থেকেই আমি মন্থন করব আমার চলার পথের পাথেও। তুমি আমার কর্ণকুটিরের মহামায়া। তোমার পদতলে বসেই আমি আহ্বান করব সেই পবিত্র মন্ত্র, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ। তুমি জাগো দুর্গা, জাগো দশগ্রহণ ধারিণী, অভয়া শক্তি বলদায়িনী রূপে জাগো, তুমি আজ 18 বছর পরে একা একা এলাম যখন
নিমাইয়ের মন কিছুতেই গলবে না। নইলে এই যে জল আনতে যাবার ছল করে দিনে 5 বার ঘাটে আসি, মাকে একবারও তার সঙ্গে দেখা করে দিতে পারে না। দুধ ছাই কি হবে তার কথা চিন্তা করে, এবার এলে সোজা তাকে আমি বলে দেব। আর কোনো আড়ি 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 যাও। এই যে মশাই, কথাটা কাকে বললেন? যাকেই বলি তাতে আপনার কি? বাহ, ভালোই টিপস দিতে শিখেছো দেখছি। টিপস হবে কেন? আমি তো তোমার কথাই বলে দিচ্ছি, যাতে তোমাকে আবার কষ্ট করে বলতে না হয় পাপিয়া। খুব যে দরদ দেখছি। এতে দরদের কি আছে? তুমি যখন কোনো সম্পর্ক রাখতে রাজি নয়, তখন আমি বরং চলেই যাচ্ছি। লা 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 চলেই যদি যাবে তাহলে এলে কেন? আমার প্রিয়ার উপেক্ষা করা না সম্ভব বলেই। অসম্ভবের তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। কেন পাবে কি করে? প্রেমের জগতে যে তোমার দু চোখু একেবারে অন্ধ পাপিয়া। অন্ধ হলেও ভালোবাসার স্বর্গীয় পরশ মানুষকে দিব্য দৃষ্টি দান করে। আর সেই দিব্য দৃষ্টি দিয়ে তুমি কি দেখলে একটি পাপিয়া? পাক ভর্তি সুন্দর দিঘি, তার মানে আমি এক দিঘি পাকের মধ্যে একটি সদ্য ফোটা পদ্ম। বেশ ভালোই কাব্য ভরা গন্ধ কোথায় শিখেছো পাপিয়া? কেন তোমার কাছে, তোমার এই বুকে মাথা রেখে শুধু এই আর কিছু না, আর কিছু না। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে। তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। তোমাকে ছাড়া কিছু বলে না, ছাড়া কিছু জানে না, তুমি আমার সাথী। তুমি যে আশা ভালোবাসা, তুমি যে আশা ভালোবাসা, তুমি যে আমার জীবন, তুমি যে আমার জীবন। বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বাংলাদেশের হিন্দি ছবি এত রমরমা কেন? দেশের যা অবস্থা, দুদিন পরে এরা হয়তো বাংলা বলতেই ভুলে যাবে। আরে একে ছোটদা তুই? আরে তোরা যা পথের মাঝে আস্থা করেছি তাতে আমার নয়, তোদের যে নাটক কতদিন চলবে সেটাই আমি ভাবছি। নাটক না করে বাস্তবে ফিরে আয় বন্ধু। তা তো আমার নয়, তোদের নাটক কতদিন চলবে সেটাই আমি ভাবছি। নাটক নয় বন্ধু, নাটক নয়, এটাই সত্য। আজ যেটাকে তুই নাটক বলে উপহাস করছি, তাকে বাস্তবে রূপ দিয়ে আমি বুঝিয়ে দেবো যে আমি কিন্তু ওই সিনেমার হিরো প্রসেনজিৎ নয়, আমার নাম আনন্দ শর্মা। আমার হিসাব দুয়ে দুয়ে চার, 5 নয় বন্ধু, 5 নয়। চলি পাপিয়া, আসি, পরে আবার দেখা হবে, দেখা। তবুও জানি রে বোন, আনন্দ বড় লোকের ছেলে, তাই ওদের গতিমতি বুঝার সাধ্য আমাদের মতো গরিবদের নেই রে বোন।
কিরে মুখপুরি, এমনি করে আর কতদিন জল ফেলে জল আনতে যাবি? সেটা আমাকে বলে দিতে হবে কেন? যা বলার মূল আসামেই তো বলে গেছে। তা হয়তো বলে গেছে, তবু আমার বড় ভয় হয় রে বোন। আনন্দ বড় লোকের ছেলে, তাই ওদের গতিমতি বুঝার সাধ্য আমাদের মতো গরিবদের নেই। তা আমি জানি ছোটদা, তবু যে আনন্দকে আমি উপেক্ষা করতে পারি না, কারণ আর 5 জন ধনীর দুলালের চেয়ে আনন্দ যে সম্পূর্ণ আলাদা ছোটদা। তবু জানি রে পাপিয়া, তা আমি জানি, তবু কেন একটা অজানা আশঙ্কা আমাকে তাড়া করে বেড়ায়। ঘুমের ঘরে স্বপ্ন দেখি কোন শয়তান যেন তোকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কোন পৃথিবীর এমন শক্তি নেই যে আমার মুখ থেকে আমার এই বোনকে ছিনিয়ে নিয়ে যাবে। হ্যাঁ দাদা, কিরে মুখপুরি, এমনি করে জল ফেলে আর জল আনতে যাবি? বলতো তোরা দুজন রাস্তার দাঁড়িয়ে মাঝে কি গল্প করছিস? কি আর করবো দাদা, ওই আমি জল আনতে যাচ্ছিলাম, হঠাৎ ছোটদার সঙ্গে দেখা হয়ে গেল, তাই নাকি বল ছোটদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই মুখপুরি যাবি নাকি দাদাকে সব কথা বলবো? এই যাচ্ছি, মুখ দেখো না যেন ঝোড়ো কা। হ্যাঁ পঙ্কজ, তুই যেন কি বলবি বলছিলিস বলতো? ও কিছু নয় দাদা, তুমি তো তোমার ভাই বোনদের ভালো করেই জানো, কখন যে কি বলি তা আমরা নিজেরাই জানি না। তোদের দুটো পাগলকে নিয়ে আমি আর পারি না। তোরাই তো আমার সব কিছু রে ভাই, তোদেরকে নিয়েই তো আমার ইহকাল পরকাল, তোরাই তো আমার সব কিছু বল। কিন্তু দাদা, তোমার কারখানা কি তাহলে এখন খোলার কোনো অবস্থা নেই, কারণ সুভাষের মৃত্যুর উপযুক্ত ক্ষতিপূরণ না পেলে শ্রমিকরা কেউ কারখানায় যোগদান করবে না। তোমার দাবি তাহলে নিশ্চয় অন্যায় নয়, কিন্তু মালিক পক্ষ কি বলেছেন? ওরা এখন গায়ের জোর দেখাতে চাইছে, বলেছে অবিলম্বে এই কারখানায় যোগ না দিলে ওরা নাকি কর্মী ছাঁটাই করবে। এটা কি মগের মুলুক নাকি যে ইচ্ছা করলে কর্মী ছাঁটাই করতে পারবে? মগের মুল্লুক কিনা তার কৈফত তোমায় দিতে হবে। কৈফত নয়, এটা মানবিকতার প্রশ্ন। তাই নাকি? বাউডি উরিম্বার তোমার দাদা আজও বহাল তবে চাকরি। এমন ভাব দেখাচ্ছেন যেন আপনার দাদাই আমার দাদা আপনার দয়ায় চাকরি। সে বোঝাপড়াটা আমি তোমার দাদার সঙ্গে করব। হ্যাঁ, আপনি ওর কথায় কিছু মনে করবেন না বড় বাবু, ও ছোট ছেলে তাই। কথাগুলো কিন্তু ছেলে মানুষ, আরে হালকা পাতু তাই যেখানে খুশি আরে নাচতে ইচ্ছে যায়। What do you mean? আরে সাঁতার শিখে আরে ঝুলে না মানে তো আরে বুদ্ধিমানের গায়। বাজে কথা বাদ দিয়ে আপনি বলুন এখানে এসেছেন কেন বড় বাবু, বলুন। আপনাদের ডিসিশনটা কি, আর সেই সঙ্গে জানতে চাই তার প্রতিক্রিয়া স্বরূপ কি হতে পারে। নতুন করে আবার কি করে বলবো বড় বাবু, কারণ কর্মরত অবস্থায় একজন শ্রমিক মারা গেছে, তার উপযুক্ত ক্ষতিপূরণ না পেলে আপনারা কাজে যোগ দেবেন না, এই তো। কিন্তু আমারও ডিসিশনটা শুনে রাখুন, আপনারা কাজে যোগ দেবেন কোনো ক্ষতিপূরণ ছাড়া। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি কি এখানে ভয় দেখাতে এসেছেন? না না না, বুঝিয়ে দিতে এসেছি। আরে শ্রমিক নেতা হলো শ্রমিকের কাছে তার সম্মান যতখানি আর দায়িত্বও ততখানি, আর বিপদের পরিমাণটা তার চেয়ে অনেক বেশি। বাট আর ইউ, ও আমার ছোট বোন বড় বাবু। তাহলে তো বিপদের পরিমাণটা আরো বেড়ে গেল। তার মানে ভাইটা জলের মতো পরিষ্কার, তবে এখন নয়, পরে হয়ে যাবে। আজ আমি আসি।
আশা করি আগামী কয়েকদিনের মধ্যে আপনাকে আমি সম্পূর্ণ শর্তহীন ভাবে কাজে জয়েন করাতে পারবো। নানি বিঠাই আমার নাম বিধান। দাদা, শয়তানটার কথার অর্থ কিছু বুঝলে? বুঝিনি এমন কিছু নয়, আমি সব বুঝেছি ভাই, কিন্তু কোনো কিন্তু নয় দাদা। ওই শয়তান আমাদের মুখের গ্রাস কেড়ে ছিঁড়িমিড়ি খেলছেন, তাও আমরা মেনে নিয়ে নীরবে চোখের জল ফেলেছি। তাই বলে আমাদের আত্মসম্মানে আঘাত দেওয়ার চেষ্টা করলে পঙ্কজ, আমি ওকে তোমার মালিকের ছেলে বলে ছেড়ে কথা বলবো না দাদা। পঙ্কজ, পঙ্কজ, দাদা, আজ যে চোখে অভাবে অনটনে বেদনার অশ্রু ঝরছে, সেই অশ্রু একদিন আগুন হয়ে উঠবে। ওদের লোভ আর লালসার সংসারকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। আমার মনে হয় দাদা, কোনোদিন হয়তো আমাকে ঘিরে তোমাদের এই সংসারে অন্ধকারের কালো ছায়া নেমে আসতে পারে দাদা। বোন, নিয়তির অমোঘ বিধানেই সে যদি কোনোদিন সেই কালো ছায়া নেমে আসে, আমরা দুই ভাই মিলে সেই কালো ছায়ার প্রতিবিধান করব। আর আর তোর গায়ে কোনোদিন আমি কারো কাটা লাগতে দেব না রে বোন। কোনো কালো ছায়ার কাটা তোর গায়ে আমি লাগতে দেব না রে বোন। শয়তানের কালো হাত ভেঙে দিয়ে আমি বুঝিয়ে দেব যে আমরা গরিব হতে পারি, ওদের মতো আর্থিক নৈতিক না থাকতে পারে, কিন্তু শিক্ষা দীক্ষা মানবিকতা মূল্যবোধ কোনো অংশে কম নেই দাদা। আর এটাই আমাদের গর্ব, এটাই আমাদের জীবনের এক নাম সংগ্রাম, জীবনের এক নাম সংগ্রাম, আমরা লড়ছি লড়ব, প্রতিবাদ আমরা করব, আমরা লড়ছি লড়ব, প্রতিবাদ আমরা করব। জীবনের এক নাম সংগ্রাম, জীবনের এক নাম সংগ্রাম, জীবনের এক নাম সংগ্রাম। চুপ, বেশি অহংকার করবেন না। বেশি অহংকার করলে না এই থুপড়িটা খিচে দেব। হ্যাঁ, আচ্ছা দাদারা, ও দিদিরা, ও আমার যাত্রা প্রিয় মা বোনেরা, বেশি অহংকার করলে না আমি আপনাদের থুপড়িটা খিচে দেবো। হ্যাঁ, ওই উনি আসছেন। আচ্ছা ও দাদারা, ও দিদিরা, ও আমার যাত্রা প্রিয় মা বোনেরা, উনাকে দেখে বলুন তো উনি মেয়ে মানুষ না বেটা ছেলে? ও মাই গড, এই কোন জঙ্গলে এসে পড়লাম রে? এই শোনো, তুমি মানুষ না ভাল্লুক? এই আপনি মেয়ে মানুষ না বেটা ছেলে? হোয়াট? তুমি আমাকে ইনসাল্ট করছো? বেশি গ্যাস দেবেন না, বুঝেছেন? আমি একজন ফেসবুক ইউটিউবার, আমার ভিডিও এখানে সবাই দেখে, আর আমার এই দুটো হাত আর এই দুটো পা দেখেই বোঝা যাচ্ছে যে আমি একটা মানুষ। কিন্তু আপনার আমি কি দেখে বুঝবো যে আপনি পুরুষ লিঙ্গ না স্ত্রীলিঙ্গ? স্ট্রেঞ্জ। আরো বেশি স্টেজ হয়ে যাবেন যখন শুনবেন আমি রেগে গেলে আপনার কামড়ে নয়। হ্যাঁ, এবারে হাঁটা বন্ধ করুন, নইলে যে মাছি ঢুকে পড়বে। ও মাই গড, এই ড্যাডির কথা শুনি আমি কোন ঝামেলায় পড়লাম রে বাবা? ও, আপনি বুঝি আমাদের বিলেতি পেরালাল ম্যাম সাহেব? নট প্যারালাল, আই এম প্যামেলা। ইউ আন্ডারস্ট্যান্ড? আরে স্ট্যান্ড বাবা, স্ট্যান্ড। আপনি হলেন আমাদের ঝামেলা ম্যাম সাহেব। ডোন্ট টক রাবিশ। এই বাট ফর ইউ।
আমি হলাম আপনার বিয়ে, বাবার বিয়ে যে গাড়ি নিয়ে আনতে এসেছে। ও আই সি, এই ডাডি দেখছি কোনো কাণ্ড নেই, আমাকে রিসিভ করতে তোমার মতন একটা ইডিয়েটকে পাঠিয়েছে। আগে আগে ইডিয়েট ছিলাও না ম্যাডাম, এই আপনাকে দেখেই না আমি একেবারে ইডিয়েট হয়ে গেছি। তুমি আমাকে দেখে ইডিয়েট হয়ে গেছে, তার মানে? এই আপনাকে দেখে যে ইডিয়েট হবে না সে একেবারে বেটা ছেলেই নয়। ইয়েস ইয়েস, এখন আমি यस मैम साहब, यस मैम साहब। ঠিক আছে বাবা, ঠিক আছে, এখন আমার সুইট গান আর ডান্স দিয়ে এই এলাকার সমস্ত ছেলেদের আমি পাগল করে দেব আর ইডিয়েট বানিয়ে দিয়ে ওদেরকে বলবো যারা সা ঝুমনো মে আরে না রে না রে না, যারা সা ঘুমনো মে আরে না রে না রে না, আর তুঝে চুমনো মে আরে না রে বাবা না, যারা সা ঝুমনো মে আরে না রে না রে না, যারা সা ঘুমনো মে আরে না রে না রে না, আর তুঝে চুমনো মে আরে না রে বাবা না, চলে হাওয়া मैनू बचा, जरा सा झूमनो में और नरे नरे ना, जरा सा घूमनो में और नरे नरे ना, और तुझे चूमनो में और नरे बाबा ना। ठंडी ठंडी पवन चलता है बदन, जी चाहता है बना लो तुझे अपना सजन, नहीं पहले कभी मेरी जान बदल गई अभी अभी मैं चली बदली हवा रब्बा मेरी मैनू बचा। লা 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 লা, হে 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 I am sorry, don't mind, can I help you? নিজের পায়ে দাঁড়ানোর জন্য কোনো ইডিয়েটের হেল্প আমার প্রয়োজন নেই। But you remember ম্যাম সাহেব, এই আমার মতো ইডিয়েটরাই আপনার বল ভরসা। তাই বলে আপনি আমার মেম সাহেবকে সামনাসামনি ধাক্কা মারবেন? জানেন আমার মেম দিদির কত কিছু আছে, যদি একটা খারাপ বা নষ্ট হয় আমি কিন্তু রেগে গিয়ে ওই আপনার ভালো জায়গা থেকে Let's you go to the car. তাই যাচ্ছি ম্যাম সাহেব। আপনি কিন্তু সব দেখে নিন ম্যাম সাহেব, সব ঠিকঠাক আছে কি না। আর আপনাকে বলি মশাই, ধাক্কাটা পেছন দিক থেকে মারতে পারলেন না, একেবারে সামনাসামনি। এই এত লোকের কাছে, এই আমার দর্শক বন্ধুদের কাছে, আমার মা বোনদের কাছে আমি মুখ দেখাবো কি করে? ছি 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 রে নুনি, ছি ছি ছি। আপনি কিন্তু সব কিছু দেখে নেবেন, সব ঠিকঠাক আছে কি না। বলে এই যে বিচার, পথে ঘাটে মেয়েদের কাছে রোমিও সাজার জন্য কতদিন ধরে প্র্যাকটিস করছেন শুনি? রচনা সংযত করে কথা বলুন, আর যাই করুন আপনাকে দিয়ে এই পৃথিবীটাকে বিচার করতে যাবেন না। হোয়াট ডু মিন? ধাক্কাটা
ধাক্কাটা আমি তোমাকে মেরেছি। না, আমি সে কথা বলতে চাইনি। আমি শুধু বলতে চাই এই সামান্য ঘটনাকে অসামান্য করে পথে ঘাটে ট্রামে বাসে চিৎকার করে আপনার মতো তারা নিশ্চয়ই ভদ্র মহিলা নয়। কি? আমি অভদ্র? সেই বিচারটা বাড়িতে বসে গিয়ে করবেন। এখন যান। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, তবে যাওয়ার আগে তোমার মতন গ্রহণকে আমি তা কি করে হয়? শুনুন, আপনার হাতটা আমি চিরকালের জন্য ধরিনি। শুনুন, কিচেন রুমে রান্না করার জন্য যে হাতটা ভগবান আপনাদের দিয়েছে, সেই হাতটা এইভাবে অপব্যবহার করবেন না। তোমার সাথে তোমার এই অপমান আমি এত সহজে বলবো না। আর তোমার সাথে আমার আবার ভবিষ্যতে কখনো দেখা হবে, আর সেদিন আমি তোমাকে বুঝিয়ে দেবো। আপনি কে, আপনি কি, আপনি কেমন, তাই তো? আমি তোমাকে বুঝিয়ে দেবো। আপনি নারী নয়, নাগিনী, কাল নাগিনী, বিলাতি বিলাতি পাশ্চাত্য শিক্ষায় এক কাল নাগিনী। আর আপনি আপনার বিষাক্ত ছোবলে আমাকে নীল করতে চাইছেন, তাই তো? কিন্তু পারবেন না। এই সমাজ সংসারের তীব্র কালকূট বিষ ধারণ করে আমি হয়েছি এই যুগের নীলকণ্ঠ। তোমার ওই নীলকণ্ঠ কণ্ঠ যদি আমি চেপে ধরতে না পারি, তাহলে আমি রুদ্রপ্রতাপ সেই জন্মের মেয়ে, প্রেমেরা সেই শর্মাই নয়। কি বললেন, কি বললেন, কি বললেন? আরে এই, কি হয়েছে তোমার? আমি চালাতে পারছি না, আমি চালাতে পারছি না। আপনি যান, আপনি যান, আপনি যান এখান থেকে, আপনি যান। কি হলো? এখনো দাঁড়িয়ে আছেন? আপনি যান। না, যাবে না। কেন যাবে? তোর ভয়ে? ছোটদা, তুই এখানে? অনেকক্ষণ আগে এসেছি, ওই দূরে দাঁড়িয়ে তোদের ঝগড়া দেখছিলাম, বেশ ভালো লাগছিল। কিন্তু কি ব্যাপার প্রতীক, তুই হঠাৎ এখানে? কে? ও আনন্দ? না রে না, আমার কিছুই হয়নি। অভিনয় করছিলাম, স্রেফ অভিনয়। অভিনয়? নকল হাসি হেসে তুই আবার চোখকে ফাঁকি দিতে পারবি না আনন্দ। সত্যি করে বলতো আসল ব্যাপারটা কি? আনন্দ, এ পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যার কোনো সঠিক ব্যাখ্যা পাওয়া যায় না। সেই রকমই এক ঘটনার প্রতিচ্ছবি আজ আমার সারা শরীরে, চোখে মুখে। তাই তো তোর এই চেনা জানা প্রতীক মিত্রের মুখে নকল হাসি, নকল হাসি। ছোটদা, রুদ্রপ্রতাপ সেন শর্মার ফ্যামিলি যে এত নিচে নেমে যাবে তা যদি আমি আগে জানতাম, তাহলে আমি ওই বিদেশ থেকে নরক দর্শন করতাম। হোয়াট ডু মিন? সত্যি কি তুই বুঝতে পারছিস না, নাকি বুঝতে চাইছিস না? পামেলা, ধ্যান না করে স্পষ্ট করে বলবি ওই নরকটা কি এবং কোথায়? তোর মনে, তোর রুচিতে, তোর আচরণে। আর তা না হলে রুদ্রপ্রতাপ সেন শর্মার ফ্যামিলির ছেলের বন্ধু একজন রকবাজ লোফার হয় কেমন করে? উপরটা দেখে একটা মানুষকে বিচার করা ঠিক নয় পামেলা। তুই জানিস না যে ওই প্রতীক মিত্র বন্ধুর হয়ে সবাই গাইতে হবে না। ও যে কি তা আমি খুব ভালো করে বুঝে গেছি। ভবিষ্যতে ওর সাথে আমার কোনোদিন না কোনোদিন দেখা হবে, সেটা আমার জুতো দিয়ে ওকে আমি বুঝিয়ে দেবো যে আমি কি, আমার প্রতীকের মতো ছেলেকে আমি কি মনে করি। পামেলা, তোর বিলেতি শিক্ষার আগুনে তুই যাকে জ্বালাতে চাইছিস সে কিন্তু নিজে জ্বলে না, অপরকে জ্বালাতে সাহায্য করে। তবে সেটা মাটির প্রদীপ হয়ে ওই তুলসী তলায়। ছোটদা, আমি পাশ্চাত্য শিক্ষার ধারক এবং বাহক প্রেমেরা সেন শর্মা। তাই আমি শিখেছি পায়ের জুতো সবসময় পায়ের নিচে রাখতে, মাথায় তুলতে নয়। আন্ডারস্ট্যান্ড? 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 আমার একমাত্র আদরণী বোন
পাশ্চাত্য শিক্ষার নামে অর্থের অহংকারে গোল্লায় গেছে। ও জানে না যে মানুষের জীবন বড়ই বিচিত্র। তাই শিক্ষা মানবিকতার বেড়া জল ভেঙে কখনো কখনো পায়ের জুতোকেও মাথায় তুলে নিতে হয়, মাথায় তুলে নিতে হয়। জুতোগুলো তুমি হাতে করে বয়ে নিয়ে এসছো বাবা। ছি ছি ছি, এ লজ্জা আমি রাখবো কোথায়? এতে লজ্জার কি আছে বাবা? তোমার জুতো জোড়াটা ছিঁড়ে গেছে তাই। তাতে কি হয়েছে? এই যে তোমার পায়ে জুতো নেই তার বেলায়। আমি হলো রিক্সাওয়ালা মানুষ, আমার ওসব না হলেও চলবে, কিন্তু তুমি কলেজে পড়ছো। তবে আর কি, সবার মাথা কিনে নিয়েছি। ছেলের সুবিধা অসুবিধা বাবা ছাড়া আর কে বেশি বুঝে বল? তাই যদি হয় তাহলে রনিক আর রচনার বেলায় এ কাজ করো না কেন বাবা? কেন যে তারা কিন্তু আমার ছেলে মেয়ে নয়। কেন যেটা করি না বাবা তা আমি তোমায় বলে বুঝাতে পারবো না। নতুন করে কি বোঝাবে বাবা? চোখের সামনেই তো দেখতে পাচ্ছি আমার জন্য ওদের চেয়ে ভালো পোশাক, ভালো খাবার, আর ওরা কলেজে যাবে হেঁটে, আর আমি আমার রিক্সায় চড়ে। এই তো, তাতে কি হয়েছে? তুমি না কত ভালো ছাত্র, আর ওরা ওদের পড়াশোনা গোল্লায় গেছে বাবা। তুমি যদি এক ছেলেকে বেশি স্নেহ মমতা না দিতে, তাহলে তোমার পড়াশোনার সঙ্গে ওদের পাল্লা দিতে পারতো না যে বাবা। কারণ এই যে ঈশ্বরের লেখন কে খণ্ডাবে বলো? তার মানে সব কথা মানে বুঝার মতো বয়স তোমার এখন হয়নি বাবা। শুধু একটা কথাই জেনে নাও, একদিন হয়তো আমার কাছে চরম অন্যায় ছিল, কিন্তু এখন যা করছি তার মধ্যে এতটুকু অন্যায় নেই। তোমার কথার মাথা মুন্ডু আমি কিছু বুঝতে পারছি না বাবা। তুমি আজ যা করছো সেই মহাপাপের প্রায়শ্চিত্ত। না, আমার বাবা কোনোদিন কোনোদিন কোনো পাপ, কোনো অন্যায় করতে পারে না। কিন্তু আমি বলছি পারে, বিকজ মানুষের জীবনযাত্রার জোয়ার ভাটায় কখন যে কি ঘটে তা কেউ বলতে পারে না। রানেজ, তুই মদ খেয়েছিস? ছি ছি ছি, এই অবস্থায় বাড়িতে আসতে তোর লজ্জা করলো না? নো নেভার। লজ্জা করবে কেন? হ্যাঁ, পেপারে পড়নি আমাদের পশ্চিমবঙ্গ সরকার এখন ঢালাও মদের দোকানে লাইসেন্স দিচ্ছে, আর আমরাই যদি মদ না খাই তাহলে সরকারের উদ্দেশ্য যে ব্যর্থ হয়ে যাবে ব্রাদার। বাবা, রনি যে বয়সে বাড়িতে মদ খেয়ে এসে মাতলামি করছে, এসব দেখো তুমি কিছু বলবে না বাবা? বলে যে কিছু লাভ হবে না বাবা, কারণ চোরা নাহি শুনে ধর্মের কাহিনী। ইউ আর রাইট মাই ডিয়ার ফাদার, ইউ আর রাইট। মদ শতকরা 102 জন খাই, তাহলে আমি কেলে বা দোষ হবে কেন? হ্যাঁ রানেজ, তুই কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। মনে রাখিস, বাবা তোকে কিছু না বললো, আমি তোকে নিশ্চয় বৃন্দাবন দেখিয়ে দেবে, এই তো। কিন্তু ব্রাদার, তোমার হাতের পেদালি খাওয়া তো আমার ভাগ্যের দরকার, কারণ তুমি হচ্ছ এই যুগের বিবেকানন্দ। রনিজ, আমরা 3 ভাই বোন একসাথে পড়াশোনা করি। হ্যাঁ করি, কিন্তু আর করব না। আচ্ছা রনিজ, আমরা 3 ভাই বোন একসাথে পড়াশোনা করি। হ্যাঁ করি, কিন্তু আর করব না, কারণ বর্তমান যুগে লেখাপড়ার কোনো মূল্য নেই। এ বললো মূল্য নেই, শেখার মতো শিখতে পারলে একটা ভালো চাকরি পাবো, এই তো। কিন্তু ব্রাদার, একবারও কি ভেবে দেখেছো ওটাই তো অধঃপতনের প্রথম ধাপ? রনিজ, তার মানে তুই বলতে চাস? আমি কিছু বলছি না দাদা, আমি কিছু বলছি না। বলছে আজকের গ্রামের চিত্র, বলছে আজকের এই যুব সমাজ, আর বলছে এই গ্রামের হাজার হাজার বাবা মায়ের বেদনা হতো চোখের জল। সেই চোখের জল মুছে দিয়ে আমি তোকে প্রমাণ করে দেব যে শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা মানুষকে মহান করার একমাত্র পথ।
বাহানা নয় বাবা, বাহানা নয়। লেখাপড়া সরকারি চাকরি পাওয়া মানেই বুড়ো বাবা আমার ভাগ্যে তার আর অন্ন জুড়ল না। তখন সে ধনী পরিবারে বিয়ে করে ওই শিক্ষিতা আদরের দুলালি বউকে নিয়ে বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া বাড়ি করে বাস করবে। বাড়িতে অবিবাহিত ছোট বোনের কি হবে, বিয়ে হবে, সেই চিন্তা তার মাথা থেকে কপুরের মতো উড়ে যাবে বাবা। আর সবার আগে ভুলে যাওয়ার চেষ্টা করবে কাদের ভালোবাসায় সে ওই চাকরিটা পেয়েছে। তাহলে তুই বলতে চাস আমি কিছু বলছি না দাদা, আমি কিছু বলছি না। বলছে এই গ্রামের চিত্র, বলছে এই শিক্ষিত সমাজ, আর বলছে এই সমাজের বাবা মায়ের চোখের জল। সেই চোখের জল মুছিয়ে দিয়ে আমি তোকে প্রমাণ করে দেব যে শিক্ষা মানুষকে মহান করার পথ। শিক্ষা বিশ্বাসঘাতক নয়, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা মানুষকে মহান করার একমাত্র পথ। এককালে ছিল কিন্তু আজ আর নেই। বর্তমান সমাজ সংসার এখন ওই রাজনীতির ঘূর্ণাবর্তে পড়ে শিক্ষা আজ রসা তোলে না, এই ভারতবর্ষের বুকে একদা জন্মেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দের মতো মানুষ। আর এই বর্তমানেও জন্মেছেন অবরত্ত সেনের মতো মানুষ। শিক্ষার লড়াইটা আবার বন্ধ কর, কারণ আমি একজন রিক্সাওয়ালা মানুষ। তোদের এই জ্ঞান গর্ব ডায়লগ শুনে আমার কোনো কাজ নেই। আছে বাবা আছে, কারণ রিক্সাওয়ালা হয়ে তুমি জন্মগ্রহণ করনি। আর যে রিক্সা টেনে তুমি আমায় বড় করেছো, আমায় যে শিক্ষা দিয়েছো, সেই শিক্ষার জোরেই আমি প্রমাণ করে দেব যে শিক্ষা কেবল আত্মসুখের জন্য নয়, শিক্ষা সবার সংসার তথা সারা দেশের মঙ্গলের চাবিকাঠি, সারা দেশের মঙ্গলের চাবিকাঠি। এরপরও কি তুই ভালোভাবে লেখাপড়া শিখবি না, ভালোভাবে বাঁচার চেষ্টা করবি না বাবা? ভালোভাবে বাঁচার মোহ আমার শেষ হয়ে গেছে বাবা। তোমার আর দাদার কথা শুনে একবার মনে হয় আমি একটু ভালোভাবে বাঁচবো, একটু ভালো হবার চেষ্টা করব। কিন্তু কি, ওই একটা দুরন্ত কালো মেঘ যেন আমাকে টেনে নিয়ে গিয়ে ওই পাপের অন্ধকূপে নিক্ষেপ করতে চাই বাবা। রনিত, তাই তো হাজারো চেষ্টা করেও আমি তার হাত থেকে মুক্তি পাইনি বাবা। তাই ইচ্ছা থাকলেও আমি কোনোদিন ভালো হতে পারবো না বাবা, আমি কোনোদিন ভালো ছেলে হতে পারবো না। তুই চুপ কর, চুপ কর বাবা। তোর এই বুকের ব্যথা কেউ না বুঝলেও আমি যে বুঝি বাবা, আমি বুঝি বাবা। কারণ তোর এই অধঃপতনের জন্য আমি যে দায়ী বাবা, আমি দায়ী। বাবা, এসব কি বলছো তুমি পাগলের মতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এর চেয়ে বেশি কিছু বুঝতেছিস না বাবা, শুধু একটা কথাই জেনে রাখ, পাপ আর পারা কেউ কোনোদিন হজম করতে পারেনি। তাই এই সংসারে যা কিছু অঘটন ঘটবে, এ আমার পাপের বদল, আমার পাপের বদল। পাপ? কি এমন অন্যায় করেছে আমার বাবা যার জন্য বাবার এই আত্মগ্লানি? না না, আমাকে জানতেই হবে বাবার এই হীনমন্যতায় ভোগার আসল কারণ কি। সামান্য একজন রিক্সাওয়ালা হয়ে আমার বাবা, তোমার বাবা যে অসাধ্য সাধন করেছে তার জন্য তাকে ধন্যবাদ দেওয়া উচিত। অসাধ্য সাধন নয় বলতে চাও, সামান্য রিক্সা চালিয়ে তোমাদের এই 3 ভাই বোনকে এত পড়ে লেখাপড়ার শেখানো কি চারটিখানি কথা? ও তাই বলো। আচ্ছা সাধু কাকা, তুমি বাবাকে ঠিক কতদিন ধরে চেনো বলো তো? হ্যাঁ, তা প্রায় 20 বছর। হ্যাঁ, কিন্তু কেন বলো তো? এই 20 বছরে তুমি বাবাকে কি কোনো ভয়ানক অন্যায় করতে দেখেছো? না, তা দেখিনি। কিন্তু তোমার মুখে হঠাৎ এমন কথা কেন বাবা? কেন? তা আমি তোমাকে বলে বুঝাতে পারবো না সাধু কাকা, তোমাকে বলে বুঝাতে পারবো না।
একটা অজানা আতঙ্ক আমাকে গ্রাস করতে চাইছে সাধু কাকা। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। পারবে না কাকা, পারবে না, কারণ তোমার মতো অতি সরল মানুষের দল এই কুটিল সংসারের রহস্য ভেদ করতে পারবে না, পারবে না। আমি কিন্তু আমার লক্ষ্য ভেদ করতে পেরেছি ললিত। তার মানে মানে আমি চাকরি পেয়েছি, এই দেখ তার জয়নিং লেটার। কংগ্রাচুলেশন ব্রাদার, কংগ্রাচুলেশন। তুমি চাকরি পেয়েছো বাবা? হ্যাঁ কাকা, আমি চাকরি পেয়েছি। আজ থেকে আমি মস্ত বড় পুলিশ অফিসার। তাই আমার দায়িত্ব পালন করবে তুমি নিজে, আর শিক্ষা তোমায় কোথায় নিয়ে যাবে তার হিসাব রাখবো আমি। না যাই, খবরটা গ্রামের সবাইকে দিয়ে আসি, কারণ আমার এই পূজনীয় দাদা এই গ্রামের 5 জন শিক্ষিত পাশ বালিশ মার্কা ছেলের মতো আজ অধঃপতনের সিঁড়ি খুঁজে পেয়েছে। অধঃপতনের সিঁড়ি। আচ্ছা বাবা স্বাধীন, হ্যাঁ তোমার ওই চাকরিতে শয়তান শাস্তা করে যাবে তো? নিশ্চয় যাবে কাকা, নিশ্চয় যাবে, কিন্তু সবটাই আইনের পথ দিয়ে। হ্যাঁ তাহলে তুমি ওই চাকরি ছেড়ে দাও। শুনেছি পুলিশরা নিজেই আইনের কথা বলে, কিন্তু তারাই নিজেরাই সে বেআইনের কাজ করে। কিন্তু আমি যে করব না এ বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকতে পারো কাকা। কিন্তু হঠাৎ তুমি এ কথা বলছো কেন? কোন শয়তানকে আমাকে সাহায্য করতে হবে? আর তারা তোমার বা আমার কি ক্ষতি করেছে? তোমার কি কিছুই মনে পড়ে না খোকা বাবু? খোকা বাবু? আমি 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 খোকা বাবু হতে যাবো কেন? খোকা বাবু! আমি কিচ্ছুই জানি না খোকা বাবু, আমি কিচ্ছুই জানি না। আহ কাকা, তুই কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না কাকা। সত্যি করে বলো কাকা, তোমার কথাগুলোর আসল রহস্য কি কাকা? আমাকে বলতে হবে না, আমাকে বলতে হবে না। একদিন তুমি নিজেই রহস্য ভেদ করে আমার এই খোকা বাবুর বুকে, আমার বুকে নিশ্চিত ঝাঁপিয়ে পড়বে, আর সেদিন কবে আসবে আমি জানি না খোকা বাবু। ভালো থেকো বাবা। ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে আমাকে একটুকু সুখ পেতে দিতে দেয়, তাই তো এই বৃদ্ধ বয়সেই পথশ্রান্ত পথিকের মতো এই মরীচিকার পিছনে ছুটে বেড়াচ্ছি। জানি না, আমি কিচ্ছু জানি না। মৃত্যুর একদিন পর্যন্ত আমার এই আশার মরুদ্যান আমি খুঁজে পাবো কিনা। সাধু কাকা! আমি কে? আমি কেন? সাধু কাকা আমার মনের মধ্যে একই রহস্য তুলে দিয়ে গেল। আমরা একদিন যীশু খ্রিস্টের মাথায় পরিয়েছিলাম কাটার মুকুট, ক্রুশবিদ্ধ করেছিলাম তার নিষ্পাপ নিদারুণ শরীরটাকে। 4 ভাগা বধুর মতো ফোটা ফোটা রক্ত নেমে এসেছিল মাটির বুকে, যে মাটি হয়নি উর্বর। সেখানে জন্ম নেই সহস্র শয়তান, জন্মগত রক্তের নেশা ইন্টারনেটের বোতাম টিভি সুন্দরী চোখ খুঁজে বেড়ায় কোথায় কোন বংশের কারাগারে বন্দিনী রচনার কোলে জন্ম নিতে চলেছে এক শিশু। বাকি সব ঈশ্বরের সন্তান, শ্মশানের শান্তি বুকে নিয়ে নিশ্চিন্তে দিবার নিদ্রা যায়। তবু আমরা পরম পিতার রক্তের ঋণ শোধ করে যাই। তারপর জননীর পদ প্রান্তে নত জাদু হয়ে উচ্চারণ করি সেই ভয়াবহ বাড়ি মানুষ আমরা। এই যে খোকা বাবু, এই বয়সে কি মায়ের কোলে শুয়ে মাম খাবে নাকি? একই রচনা তুই? হ্যাঁ, দেখতে এলাম সাধু কাকার খোকা বাবু নতুন চাকরি করে খুশির জোয়ারে কোন ঘাটে নৌকা বাঁধলো।
তার মানে মানে জলের মতো সোজা। এটা মজা করার এটা মজা করার ভাষা নয়। এই মাত্র এখান থেকে এটা অসংযতের কি দেখলে? কি দেখলাম না তাই বল। দাদার সঙ্গে কেউ কি মজা করে এই ভাষায় কথা বলে? দাদার সঙ্গে না বললেও মনের মানুষের সঙ্গে নিশ্চয়ই বলা যায়। আমি নিশ্চয়ই তোর মনের মানুষ নই। তাহলে কি ওই তাল গাছটা? আরে বুদ্ধু, এত করেও কি তোমাকে আমি বুঝাতে পারলাম না যে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি? রচনা, তুই কি পাগল হয়ে গেছিস রচনা? আমরা ভাই বোন। আবার তুমি ভুল করছো স্বাধীনদা। আমরা ভাই বোন নই, কারণ আমরা তো এক মায়ের সন্তান নই। তার মানে মানে বাবা তোমাকে মানুষ করেছে আর আমি তোমাকে ভালোবেসেছি, ব্যাস লেটা চুকে গেল। রচনা, সত্যি করে বল, তুই একথা জানলি কি করে? একথা তোমার জানার কোনো দরকার নেই। তুমি শুধু এইটুকু জেনো যে আমি তোমাকে নিজের থেকে অনেক 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 বেশি ভালোবাসি। তোর কথা যদি সত্যি হয় তাহলে আমার প্রকৃত পরিচয় কি? আমি কে? তুমি আমার ধ্যানের দেবতা, আমার প্রেমের পূজারী, আমার ভালোবাসা জীবনের প্রথম এবং একমাত্র রাজকুমার। তাই তো আমি ডেকে ডেকে বলবো, প্রেম করার মানুষ আমি তো পেয়ে গেছি। অনেক কাচের টুকরোয় আসল হিরে তুলে নিয়েছি। প্রেম করার মানুষ আমি তো পেয়ে গেছি। অনেক কাচের টুকরোয় আসল হিরে তুলে নিয়েছি। চোখে চোখ পড়তে মন কিছু বুঝতে, চোখে চোখ পড়তে মন কিছু বুঝতে দরজা খুলে দিয়েছি। করার মানুষ আমি তো পেয়ে গেছি। অনেক কাচের টুকরোয় আসল হিরে তুলে নিয়েছি। জীবনে একবার পাওয়া যায় ভালোবাসার ছোঁয়া, ভালোবাসার ছোঁয়া যায় না কখনো জানানো। প্রেমেরই গোপন পাওয়া, প্রেমেরই গোপন পাওয়া। জীবনে একবার পাওয়া যায় ভালোবাসারই ছোঁয়া, ভালোবাসারই ছোঁয়া যায় কি কখনো জানানো। প্রেমেরই প্রথম চাওয়া, প্রেমেরই প্রথম পাওয়া। এই কথা জানাতে মুখে হাসি ফোটাতে, এই কথা জানাতে মুখে হাসি ফোটাতে এসেছি কাছাকাছি। করার মানুষ আমি তো পেয়ে গেছি। অনেক কাজের টুকরোয় আসল হিরে তুলে নিয়েছি। প্রেম করার মানুষ আমি তো পেয়ে গেছি। অনেক কাজের টুকরোয় আসল হিরে তুলে নিয়েছি। কলিকাল, আরে কালটা তো বেশ ভালো নয়, তবু জীবনে যেটার দিকে হাত বাড়িয়েছি সেটাই আমি হাতের মুঠোয় পেয়েছি। ওই নিশালা সুন্দরী ওই মাস্টারের বউ প্রতিভাকে ওই না পাওয়ার জন্য অস্তিত্ব বলতে নাই, এই 20 বছর ধরে আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। তার তাজা যৌবন যখন আমি পাইনি, তোর তাজা রক্ত দিয়েই আমি আমার জীবনের পিপাসা মেটাবো। তুই তাকে আমার চাই। চাওয়া হয়তো পূর্ণ হবে না ড্যাডি। What do you mean? I mean,
ও বাস এত সহজে ভাঙবে না। লোভের তো আর ছিড়বে বলে মনে হয় না। এত অল্প বয়সে এ তোর হাতছানি। অপেক্ষা করে ধর্মঘট চালিয়ে যাবে। ওই ধর্মের ঘটকে ভাঙতে অধর্মের আশ্রয় নাও। ড্যাডি, ওই শ্রমিক নেতার বাড়িতে আর কে কে আছে রে? এক ভাই আর এক বোন। ওরে দেখতে কেমন? 19 কুড়ি। ওর বয়স কত রে? আর বয়স 19 কুড়ি। আর যৌবন? আরে রূপে পরিকো হার মানা। রে 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 জিভে জল আসছে নাকি? ওই রোগীকে দিয়ে ওটাকে তুলে নিয়ে আয়। তারপর তারপরও বলে দিতে হবে। ওই কলিকাল কালটা তো বেশ ভালো নয় রে, তাই ওটাকে টপ করে ওই মেকি আদর্শের ধ্বজা ধরি ওই শ্রমিক নেতাকে আমি আমার বর্ষিয়ে গেতে। যদি আনন্দ পাবে মেলা জানতে পারে। শুয়োরের বাচ্চা, এতদিন যখন ওরা জানতে পারেনি, আজ তো কেন পারবে রে? এর আগে কি আমার কচি মুরগির মাংস খাওনি? কচি মুরগির মাংসটা একটু ঝাল লাগবে বস। নাকি তুই এখানে তোকে না বাড়িতে আসতে নিষেধ করেছি? জানি বস, তাই তো ওই অফিসে গিয়েছিলাম, কিন্তু ওখানে আপনাকে না পেয়ে আমি বাড়িতে আসতে বাধ্য হলাম। তারপর কারণ ওই চন্দ্রপুর থানায় এক নতুন অফিসার এসেছে বস। আরে তার নাকি পেছনে দুটো চোখ আছে। শালা শুয়োরের বাচ্চা এসবি আমাকে না জানিয়ে ওসি পাঠাই কোন সাহসে? ওটা বড় চিন্তা করা যাবে ড্যাডি। এখন ওই অফিসারকে আরে স্যারের নাম করে আমি ভেট নিয়ে গিয়েছিলাম। আরে ভেট তো নিলেই না, উল্টে আমাকে অপমান করে তাড়িয়ে দিলেন। হট! তার এত বড় সাহস যে আমার লোককে। আরে ইয়েস বস, আরো বলেছে আজ প্রথম দিন শুধু তোমাকে তাড়িয়েই দিলাম, আর দ্বিতীয় দিনে প্রস্তাব নিয়ে এলে আরে 6 মাসের লকআপে ভরে দেবো। পিপিলিকার পাখা গজাই। আরে শুয়োরের বাচ্চার নামটা কি রে? স্বাধীন দত্ত। স্বাধীন? কে এই স্বাধীন দত্ত? আরে শুনেছিল কি ও একজন রেসকালার ছেলে। ওর হাতে আমি রিকশার হ্যান্ডেল ধরিয়ে দেবো। ও বুঝে উঠতে পারেনি যে কোন কাল কাউটের ফোনায় সে পা দিয়েছে। তাহলে ওই শ্রমিক নেতার ব্যাপারটা কয়েকদিন পিছিয়ে দেবো ড্যাডি। ও চ্যালেঞ্জের জবাব দিতে হয় পাল্টা চ্যালেঞ্জ ছড়ে। ঘন্টা দিয়ে বসে থাকে নয় রে। মনে রাখে এই রুদ্র প্রতাপ ছাতাটা তোর মাথার উপরে এখনো আছে। ওকে ড্যাডি, তোমার আশ্বাস পেলে আমি দুর্গমগিরি লঙ্ঘন করতে পারি। আর তো সামান্য পুলিশ অফিসার হলে ওর গলাটা চেপে ধরে ওর ধরে বস, আমি তাহলে ফট করে বাড়িতে আসবি না। তোর সঙ্গে আমার যা কিছু গল্প হবে ওই অফিসে। কারণ আমি চাই এই বাড়িটা পবিত্র মন্দির হয়ে থাক। আরে তা থাক, কিন্তু বস যার মন মন্দিরটাই অপবিত্র নরক হয়ে রয়েছে, আরে সেখানে বাড়িটাকে পবিত্র মন্দির রাখা অত সহজ নয় বস। তবুটা আপনার ব্যাপার, হ্যাঁ আপনি বুঝুন। হ্যাঁ আমি এখন চলি। একটা গুন্ডা আমাকে জ্ঞান দিয়ে গেল। ওর দেবেন নেবে কেন? কলিকালটা তো ভালো নয়। বলতে ভুলে গেলাম যে বাবা ভীষণ ওই কচি মুরগির মাংসটা
তুই একাই খেয়ে শেষ করিস না বাবা, তোর অভাগা বাপের জন্য একটু রাখিস রে, একটু রাখিস। আই ড্যাডি, ড্যাডি তুমি এখানে দাঁড়িয়ে একা একা পাগলের মতো হাসছো কেন? সে কি রে, তাতে কি হয়েছে রে মা? তোমরা সব ভাই বোনেরা বড় হয়েছো, এবার আমি মারা গেলে কি আর পাগল হলে কি? ড্যাডি তুমি এমন কথা বলছো কেন? তোমার এমন কি বয়স হয়েছে? সে তো অবশ্য ঠিক মা, তোমাদের মা মারা যাওয়ার পর তো আবার তোমার বিয়ে করা উচিত ছিল ড্যাডি। অনেকেই তা বলছিল রে মা, কিন্তু তোমাদের 3 ভাইয়ের কথা ভেবে আর দেশের হাজার হাজার নিরন্ন মানুষের কথা চিন্তা করে। ড্যাডি তুমি সারা জীবন সন্ন্যাসী হয়ে থেকে গেলে, তাই তো? না মা, এটা তো আমার কর্তব্য, আর কি বা করতে পেরেছি বল? কলিকাল, কালটা তো বেশ ভালো নয় রে ভাই, এখনো আমার অনেক কর্তব্য আরো অনেক বাকি থেকে গেছে। দেখি জীবনের শেষ দিন পর্যন্ত সেটি পারি কিনা, পারি কিনা। বাই ড্যাডি। ড্যাডি তোমার সন্ন্যাসী জীবন হতে পারে, কিন্তু আমার নয়। আমি চাই আমার দুকুল ছাপিয়ে আমার এই যৌবনের প্লবনে এসব যুব সমাজ একদম পাগল হয়ে যায়। তারপর ওরা যখন মাতাল হয়ে যাবে, তখন আমার জীবনে শুধু থাকবে হাসি, গান আর এনজয়। আর আমি তখন ওদেরকে বলবো, লায়লা মে লায়লা, ऐसी हो लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला, लैला में लैला लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला, जिसको मैं देखूं दुनिया भुला दूं, मजनू बना दूं, ऐसी हूँ लैला, लैला में लैला लैला, ऐसी हूँ लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला, लैला में लैला। ও মা গো, ও বাবা গো, এটা বাড়ি না সিনেমা হল? এই যে ও দাদারা, ও দিদিরা, ও আমার যাত্রা প্রিয় মা বোনেরা, এটা এটা বাড়ি না সিনেমা হল? এটা দেখে বলুন তো। এটা আমাদের এখানে কি বাড়ি হয়েছে? ঘন্টা ঘন্টা বেশি রাগাবেন না, বুঝেছেন? আমি কিন্তু রেগে গেলে ভালো জায়গা থেকে কামড়ে দিবি, এই তো। তাহলে আপনি আমার মনের কথাটা বুঝতে পেরে গেছেন। হ্যাঁ, যাক বলুন, এত ঘন্টা বাজানোর কারণটা কি? তার আগে তুই বল তো তুই এখানে কেন এসেছিস? নাও কথা, এই আমি হলাম আপনার পিয়ে, এই থুড়ি থুড়ি থুড়ি, আপনার বাবার পিয়ে, যে গাড়ি নিয়ে আপনাকে আনতে এসেছে। হোয়াট ননসেন্স! ও আপনি যত ইংরেজিতে গালাগালি দিন না কেন, আমি কিন্তু আপনাকে চোখে চোখে রাখবই। নইলে ধরুন সেই দিনের মতো যদি কেউ আপনাকে সামনাসামনি ধাক্কা মারে, কিছু নষ্ট করে দেয়, তাহলে স্যার আমাকে আস্থা রাখবে না। ডোন্ট টক রাইস। যা গাড়ি বের করতে বল, আজ আমি নিজে ড্রাইভ করব। সে কি? হ্যাঁ হ্যাঁ, আপনি তো মেয়ে মানুষ, তার চেয়ে চলুন আমি আপনার সঙ্গে যাই, হাজার হোক আপনার নিরাপত্তা বলে কথা। বি কেয়ারফুল। আরে জানিস তো আমার ছাগল চড়ানোর নেশাও না আর পেশাও নাই। তার মানে আমি একটা ছাগল? তার থেকে উঠিয়ে দাও। যা, কথা মতন কাজ না করলে আমি তোর এই আমার ভালো জায়গা দেখে কামড়ে দেবেন না, তোর ঘরটা ধরে আমি মোটটা ধরে আপনি এই বিলেতি পেরালাল মেম সাহেব হয়ে ওই বাঁশ বাগানে পেতনির কাজটা করবেন? হোয়াট ইজ
আমাদের পশ্চিমবাংলায়, আমাদের পুরুলিয়া জেলায় অতীব সুন্দরী, রূপবতী, গুণবতী মেয়েদের পেতনি বলেই ডাকা হয়। বলেন তো, আপনাকে আমি পেতনি দিদি বলেই ডাকি। হ্যাঁ। পেতনি? না না না, আমি পেতনি নই, আমি মিস প্যামেলা। হাজার যুবকের মক্ষিরানী হয়ে আমি প্যামেলা হয়ে থাকতে চাই। তাই তো ওদেরকে আমার যৌবনের নাগরদোল্লায় আমি তুলাবো। যখন ওরা মাতাল হয়ে যাবে, তখন আমার জীবনে থাকবে শুধু হাসি, গান আর আনন্দ। আর তখন আমি ওদেরকে বলবো, তু সাইর হে मैं तेरी सायरे, तू आशिक है मैं तेरी आशिकी, तू सायरे है मैं तेरी सायरे, तू आशिक है तेरी आशिकी, तुझे मिलने तो दिल करता है, तुझे मिलने तो दिल करता है ओ मेरे साजना, मैं तेरी जिंदगी, तू सायर है मैं तेरी सायरी। जग तक साथ चल भूलूंगी नहीं तो तुझे, जग तक साथ चलूंगी भूलूंगी मैं तो तुझे, तेरे बिना जीना नहीं खाक कसम कहती हूँ, तेरे बिना जीना नहीं खाक कसम कहती हूँ, देख बिना जान तुझे दिल दे दिया तू धड़कन है मैं तेरी जिंदगी, तू सायर है मैं तेरी सायरी। ও বাবা গো, ও বাপরে বাপ, এ মেয়ে তো নয়, যেন না থাক, এই আমার ছোট মুখে না বড় কথা মানায় না। তবে হ্যাঁ, বাপেরও বাপ আছে, তার প্রমাণ সেই দিনের মিত্র, যার বিবেকের চাবুকের আঘাতে আমার অহংকারী মেম দিদির সব অহংকার একদিন না একদিন ভেঙে চুরমার করে দেবে, ভেঙে চুরমার করে দেবে। ভেঙে গেছে আমার স্বপ্ন, স্বাদ, আশা, ভালোবাসা সব ভেঙে গেছে। আমার অতীত জানতে পেরেই প্রতীক উৎভ্রান্তের মতো কোথায় থেকে কোথায় ছুটে বেড়াচ্ছে। তবে কি আমি ভুল করেছি? আমার সব কথা জানি ভুল করেছি। না না না, আমি কোনো ভুল করিনি। আজ সে বড় হয়েছে, তাকেই তো নিতে হবে সব অন্যায়, অত্যাচার, পাপাচারের হিসাব। অন্যায়ের বিরুদ্ধে হতে হবে ন্যায়ের প্রতীক, অত্যাচারের বিরুদ্ধে হতে হবে প্রতিবাদের প্রতীক, আর পাপাচারের বিরুদ্ধে হতে হবে ধর্মের প্রতীক। আমার মাথাটা কেমন যেন ঘুরছে, অবসরে সারাটা শরীর যেন ছিমছিম করছে। আমি প্রতিভা, কে কে
কে তুমি? হ্যাঁ, আমি তোমার স্বামী মাস্টার মশাই। আমার স্ত্রী হয়ে তুমি এমন আত্মপ্রবঞ্চনা করছো কেন? আত্মপ্রবঞ্চনা? নয় বলতে চাও তুমি ছেলেকে রণক্ষেত্রে পাঠিয়ে ঘরে বসে মায়ের হাহাকার করাকে আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কি বলে? তাহলে কি আমি ভুল করেছি? এই প্রশ্নের উত্তর আমি নয়, দেবে ভবিষ্যৎ। তাহলে কি তুমি চাও না যে আমাদের ছেলে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, পাপাচারের বিরুদ্ধে গর্জে উঠবে? এটা সব বাবা মায়ের মতো আমিও চাই, কিন্তু কিন্তু কি? ছেলেকে রণক্ষেত্রে পাঠাবার আগে রণের উপযুক্ত করে তৈরি করেছো তো? আমি মা হয়ে ছেলেকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছো, এবার চাণক্যের মতো বুদ্ধি জোগাও, মহামায়ার মতো শক্তি আর প্রেরণা জোগাও, তবেই তো ছেলে যুদ্ধে জয়ী হবে। কি তুই মনকে আমি কি বলে সান্ত্বনা দেবো, কি বলে সান্ত্বনা দেবো? চোখের সামনে ইতিহাসের দৃষ্টান্ত তুলে ধরে এদেশের ইতিহাস রামায়ণ মহাভারতের কথা স্মরণ করে তুমি হবে রাজপুতানার মা, রামায়ণের মা, মহাভারতের মা। মহাভারতের মা, রামায়ণের মা। সত্যের জন্য কৌশল্যা 14 বছর রামকে ছেড়েছিলেন। জননী গান্ধারী চোখের সামনে দেখেছিলেন এক এক করে তার শতপুত্রের মৃত্যু। না, না, আমি আমার সন্তানের মৃত্যু দেখতে পারবো না। আমার প্রতীক সত্য অন্যায়ের প্রতিষ্ঠা করতে গিয়ে সে যে বলি হবে না তা কে বলতে পারে? ইতিহাস বলে নদীর এক কুল ভাগে আরেক কুল গড়ে, তাই তোমার মনের প্রতিশোধ স্পৃহার আগুন নেভাতে প্রতীক হবে নিয়তির হাতের পুতুল, নিয়তির হাতের পুতুল। হতে পারে না, এই হতে পারে না। আমার হৃদয়ে দাঁড়িয়ে পাল্লায় একদিকে গোটা পৃথিবী আর অন্যদিকে আমার প্রতীক, তাতেও আমার প্রতীকের পাল্লা ভারী। প্রতীককে হারিয়ে আমি কিছুতেই বাঁচতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। প্রতীককে হারাতে হবে এমন অলিক কল্পনা আপনার মনে এলো কেন মাসিমা? কে? এসো বাবা, এসো। সব খবর ভালো তো? কি করে ভালো থাকবো মাসিমা? যে প্রতীককে আমি আমার আদর্শ বলে মনে করতাম, সেই প্রতীক যদি আজ কেন, কি হয়েছে প্রতীকের? ইদানিং কেমন যেন হয়ে গেছে।